প্রথমত পিলখানার যে ঘটনাটি এটি আহ, খুবই শকিং, নট ফর আওয়ার কান্ট্রি, ইভেন ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আজকে প্লাস 15+ ইয়ার্স হয়ে গেল এই ট্র্যাজেডির, এবং এখনো এটি বিচারাধীন অবস্থায় আছে। যে নির্মম যে হত্যাকাণ্ড হয়েছে, যে ব্রিলিয়ান্ট যে আর্মি গুলা যে শাহাদাত বরণ করলেন টানা 2 দিনের ঘটনায়, এটি খুবই খুবই উদ্বেগের বিষয়। আপনার একটা জিনিস আমি আহ, আহ, মঈন সাহেবের কথার আগে আমি একটু করে বলতে চাই কিছু জিনিস। যে 2009 সালের যে 25শে ফেব্রুয়ারি, যে সকাল 9টায় যে পিলখানাতে যে যে বিডিআর দরবার হল, যে দরবারটা শুরু হলো, এবং তখন যে মেজর জেনারেল শাকিল আহমেদ যে বক্তব্য শুরু করলেন, এবং বক্তব্যের এক পর্যায়ে আপনার বিদ্রোহী সদস্যরা যে অতর্কিত হামলা চালানো। একটা প্রশ্ন হলো যে এখানে শ্রদ্ধাভাজন আমাদের আর ভাই আছেন, যে উনি আরো ভালো বলতে পারবেন, হাসান ভাই, যে সাধারণত বিডিআর দরবারে সাধারণত কোনো মানে আর্মস দিতে পারে না, ওদিন কিভাবে আর্মস নিয়ে ওনারা ঢুকলেন সেটি একটা প্রশ্ন রাখে আর কি। তারপর এই যে পরের দিন রাত্রে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘন্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় আপনার পুলিশ, এবং অনেক একাধিক গণকবর পাওয়া যায়, এবং সেখানে আপনার মেজর জেনারেল শাকিল সহ তার স্ত্রী সহ অনেকজনের আপনার মরদেহ পাওয়া যায়। এবং এগুলো আমরা সবই জানি, কিন্তু আমি কিছু প্রশ্ন রাখতে চাই, এরপরে আপনার মঈন সাহেবের কথা আসবো। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে 25শে ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কাছে কি কোনো গোয়েন্দা রিপোর্ট কোনো পাঠানো হয়েছিল কিনা? তারপর আহ মেজর শাকিল আহমেদের সঙ্গে প্রধানমন্ত্রীর সর্বশেষ কি কথা হয়েছিল? তারপর আপনার প্রধানমন্ত্রী কেন 26শে ফেব্রুয়ারি যে ডিনারে যাওয়ার কথা ছিল সেটি কেন উনি ক্যান্সেল করলেন? তার মানে কি উনি কি আগে থেকে জানতেন কিনা? তারপর আপনার বিডিআর দপ্তর থেকে সেনাবাহিনী এবং বিডিআর মহাপরিচালকের মধ্যে যে ফ্যাক্স বার্তা হয়েছিল, এগুলা কিসের? তারপর আপনার এমনও শুনেছি যে 5 নাম্বার গেটে আপনার কোনো পুলিশ বা র্যাব সদস্য মোতায়েন করতে দেয়নি। তারপর আপনার আহ যখন আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেকজন যে গেলেন, তাদের কেন রেজিস্ট্রি করা হলো না? তারপর বাংলাদেশ টেলিভিশনে কেন আপনার এই বিদ্রোহের ঘটনা এগুলো প্রচার করা হয়নি? এবং বিদ্রোহের সময় কেন আহ প্রাক্তন প্রধানমন্ত্রীকে আমাদের নেত্রী হিসেবে বলেছেন? এবং অনেক সময় আমরা দেখেছি লাল হ্যান্ডকারচিফ পরা, তারপর জয় বাংলা স্লোগান দেওয়া, তারপর আপনার বিভিন্ন হিন্দিতে কথোপকথন এগুলি বলা। তারপর এরপরে আপনার সজীব ওয়াজেদ জয় কেন আপনার দুবাইতে আপনার কয়েকজনের সাথে এরকম শোনা গেছে যে যে দেখা করেছেন, এবং এমনও শুনেছি যে উনি নাকি এনভেলাপও দিয়েছেন তাদেরকে, কি ছিল জানি না। তারপর আপনার এই ধরনের অন এন্ড অন আপনার অনেক অনেক ঘটনা আসতেছে এই আর কি। এখন মঈন সাহেব আজকে অনেকদিন পরে মুখ খুললেন, এবং উনি বরাবরই কিন্তু ইঙ্গিতটা দিচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যে আহ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। উনি বলছেন যে আমাকে কেউ জানান নাই, আমি নিজের উদ্যোগ থেকে আমি বিডিআর কে কল করেছি, আমি জানতে চেয়েছিলাম কি ঘটনা ঘটছিল, সেটি একটা। তারপর পরবর্তীতে উনি যখন শেখ হাসিনা যখন উনাকে ডেকেছেন উনার কার্যালয়ে যাওয়ার জন্য, উনি সাথে সাথে গিয়েছেন বলেছেন, এবং উনি তখনও বলেছেন যে অন্য 2জন সেনাপ্রধান উনারা তখনও আসেননি। উনার কাছে মনে হয়েছে যে হয়তো ওই অবস্থায় থাকা অবস্থায় উনাদের অন্য 2জনকে শেখ হাসিনা কল করেছেন। তারপর কেন উনি এটি সেনাবাহিনী পাঠানোর জন্য উনি খুব একটা উৎসাহিত করেননি মঈন সাহেবকে, সেটিও বোধগম্য না। তো এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে আর কি। এছাড়া আপনার সরওয়ার্দী সাহেবও ক্লিয়ার ভাবে ওনার ইন্টারভিউতে আপনার শেখ হাসিনার প্রতি ইঙ্গিত দিয়েছেন, এবং বিভিন্ন মিডিয়াতে ইদানিং আরো অনেক সাংবাদিক বিভিন্ন নিউজে অনেক প্রাক্তন যারা বরখাস্ত জি। হয়েছেন ওই সময়, এই ধরনের অনেকে এখন মানে বেশ জোরালো ভাবে বলতে চাচ্ছেন যে এখানে হয়তো সরকার জড়িত, এখানে হয়তো ইন্ডিয়া জড়িত, এই ধরনের অনেক কিছু। এছাড়া আপনারা জানেন একজন খুব সম্ভবত মতিন,
তদন্ত করতে চেয়েছিলেন, পরে উনাকে ডিজিএফ এ নিয়ে গেছেন, এরপরে উনি দেশান্তরিত হয়েছেন। তো এরকম খুবই অনেক বিশাল এক কনস্পিরেসি এখানে। তো আজকে এত বছর পরে আমি আহ, আশা করব যে এটা সুষ্ঠু তদন্ত হোক, এটার পিছনে কারা জড়িত জি এটা বের করা হোক, এবং এটা শুধু যে আর্মিদের মোরাল যে ভেঙেছে তা না, আমাদের দেশের জন্য এটা হুমকি স্বরূপ, এবং এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং বিচারের সম্মুখীন করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।